গত কয়েকদিন ধরে ইন্টারনেটে ঢুকলেই দেখা যাচ্ছে একজন ব্রিটিশ ভদ্রলোক, উনি কিনা টিভি জার্নালিস্ট, লেখক এবং প্রকৃতি প্রেমিক, ডেভিড অ্যাটনবরো তার নাম। তার ১৭তম জন্মবার্ষিকী পালন হচ্ছে, এটাকে নিয়ে অনেক মাতামাতি হচ্ছে। এত মাতামাতির কি আছে? ডেভিড অ্যাটনবরো কি? এরকম একটা লোক কোথা থেকে ১০০ বছর বয়স, এত মাতামাতির কিছু আছে? আমি আজকে আপনাদের কাছে এটাই পরিবেশন করব যে ডেভিড অ্যাটনবরোর মতো লোককে নিয়ে নাচানাচির কারণ আছে। উনি অসাধারণ একজন লোক, যিনি ১০০ বছর বয়স মানুষ, লাঠি ব্যবহার করেন না, ওনার জিরো হেটার, কেউ তাকে অপছন্দ করে না, সবাই তাকে ভালোবাসে এবং ভালোবাসার মতো যথেষ্ট কারণ আছে। উনি ৮ দশক ধরে সাংবাদিকতা করছেন, বলতে পারেন সাংবাদিকতা, প্রকৃতি সাংবাদিকতা। উনি বিশ্ব, প্রাণী, প্রাণ এবং মানুষ এই নিয়ে ৮ দশক ধরে কাজ করে আসছেন। ব্রিটেন এবং বিভিন্ন দেশে তাকে বিভিন্ন রকম সম্মাননা দেওয়া হয়েছে এবং উনি নোবেল পিস প্রাইজ পাননি ঠিকই, কিন্তু ১০টা নোবেল পিস প্রাইজ পাওয়ার থেকেও বেশি পরিমাণ শান্তির বার্তা পৃথিবীর মানুষের মধ্যে ৮ দশক ধরে ছড়িয়ে আসছেন। আপনি যদি একবার ডেভিড অ্যাটনবরোর কোনো ডকুমেন্টারি দেখে থাকেন, সেটা বিভিন্ন পর্বের হতে পারে কিংবা একটা সিঙ্গেল এপিসোড হতে পারে, তাহলে আপনি বুঝবেন যে কেন তাকে মানুষ এত ভালোবাসে। কারণ সে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। পৃথিবী, প্রাণী এবং ব্যক্তিগত আমাদের জীবন সাথে সম্পর্ক কি, এটা উনি ওনার চেয়ে ভালো কেউ ব্যাখ্যা করতে পারে না। সবাই কেন ডেভিড অ্যাটনবরোকে এত ভালোবাসে? কারণ উনি পৃথিবীর যতগুলো মহাদেশ আছে সব দেশে গিয়েছে, পাহাড়ে গিয়েছেন, আবার অ্যান্টার্কটিকায় গিয়েছেন, আবার সমুদ্রে নেমেছেন, আবার কখনো রিমোট কোনো আইল্যান্ড সেখানে গেছেন যেখানে সবাই যাননি। এবং উনি কেবল বেড়াতে যাননি, যখন কোথাও গিয়েছেন উনি একটা পারপাস নিয়ে গিয়েছেন এবং সেই গল্পগুলোই উনি সবসময় টেলিভিশনের মাধ্যমে আমাদের জানিয়েছেন। তার দুর্দান্ত একটা অভিজ্ঞতা যেটা টেলিভিশনে আমরা দেখেছি, সেই রুয়ান্ডার পর্বতের গরিলার সাথে তার এনকাউন্টার। এটার বিশেষত্ব হচ্ছে এই যে গরিলাকে আমরা সবসময় একটা হিংস্র প্রাণী মনে করি, কিন্তু উনি যখন সেখানে যান উনি প্রমাণ করেন যে গরিলারা আসলে হিংস্র নয়। তাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনারা জানেন তাহলে তাদের সাথে ইন্টারেক্ট করা যায়। সেই বডি ল্যাঙ্গুয়েজটা কি অ্যাটনবরো নিজে পারফর্ম করে দেখিয়েছে, যে গরিলাদের সামনে মাথা নামিয়ে রাখতে হয় যাতে গরিলারা মনে না করে যে আপনি তাদের কোনো থ্রেট। এবং তারপরে যখন অ্যাটনবরো সেটা করে ক্যামেরার সামনে, পরে গরিলার পরিবার তাকে নিয়ে জড়িয়ে ধরে তাদের ফ্যামিলির সাথে ইন্টারেক্ট করে, এবং এটা আপনি লাইফ অন আর্থে দেখতে পাবেন। এই ক্লিপ যদি আপনি ইউটিউবে খুঁজেন আপনি দেখতে পাবেন। তো এটা জানার পরেও আমি তো নিজে কখনো গরিলার সামনে ওই অ্যাক্ট করব না, ওনার কিন্তু সেই সাহসটা ছিল এটা করা। উনি দারুণ পর্যবেক্ষক এবং সেই পর্যবেক্ষণগুলো আমাদের কাছে নিয়ে আসেন এবং উনি খুব এক্সাইটেড থাকেন এই গল্পগুলো মানুষের সাথে শেয়ার করা। একটা টিভি ইন্টারভিউতে উনি বলেছিলেন যে সে কোনো টিভির প্রোগ্রামে তার যে অভিজ্ঞতা বা গল্পগুলো এটা দর্শকদের বলতে সে এত এক্সাইটেড ফিল করেন যে যদি কোনো কারণে টিভিতে তাকে এই সুযোগ না দেওয়া হয় তাহলে উনি খুব মিজারেবল ফিল করবেন। বাস্তব জীবনে সেরকম তার হয়েছিল। সে তো ৫০-৫৪ সাল থেকে সে বিবিসির সাথে কাজ করে আসছে। সে ৭০-এর দশকের প্রথম দিকে বিবিসি তাকে একটা সুপারভাইজার রোল দেয়, একটা বসের কাজ দেয়। তখন উনি কাজটাকে নিয়ে, এই অফারটাকে নিয়ে উনি চিন্তা ভাবনা করে দেখলেন যদি এই কাজে একবার ঢুকে যান তাহলে আর জীবনে ফিল্ডে যাওয়া হবে না। তখন উনি এটা প্রত্যাখ্যান করেন এবং বিবিসি ছেড়ে দেন। এবং বিবিসি ছেড়ে দেওয়ার পর থেকে উনি ফ্রিল্যান্সিং হিসেবে প্রচুর ডকুমেন্টারি তৈরি করেছেন যেগুলো এখনো বিশ্ববিখ্যাত। আমি ডেভিড অ্যাটনবরোর ফ্যান সেই মধ্য ৮০-র দশক থেকে, ৮৪-৮৫ সাল থেকে। ডেভিড অ্যাটনবরো লাইফ অন আর্থ নামে একটা ডকুমেন্টারি বানিয়েছিল, যে ডকুমেন্টারিটা ১১টা অথবা ১২টা পর্বের। সেই ডকুমেন্টারিটা ১৯৭৯ সালে ব্রিটেনে এয়ার্ড হয়। তারপরে বিবিসি এবং বিভিন্ন দেশে এটা এয়ার হওয়ার পরে বাংলাদেশে বিটিভির মাধ্যমে ৮৪-৮৫ অ্যারাউন্ড দ্যাট টাইম এটা এয়ার হওয়া শুরু হয়। তো যখন প্রথম দেখা শুরু করলাম, প্রত্যেকটা এপিসোডে এত হুকড হয়ে গেলাম যে কি অদ্ভুত ভাবে সব গল্প বলা। সেই গ্যালাপাগোস আইল্যান্ড, তারপরে সেই সাউথ আমেরিকার থেকে গিয়ে তারপরে অস্ট্রেলিয়াতে যাওয়া, কখনো আমেরিকাতে যাওয়া, কখনো ইউরোপে যাওয়া, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে উনি জীবনের সাথে যে বিভিন্ন প্রাণী, গাছ, পোকা, বিভিন্ন জিনিসের সাথে যে আমাদের সম্পর্ক, এইটাকে অদ্ভুত ভাবে উনি তুলে ধরেন, যেটা আগে কখনো কোনো বই কিংবা কোনো ডকুমেন্টারি, অন্য কোনো ডকুমেন্টারি কোথাও আমি এটা এইভাবে করে রিলেট করতে পারিনি। এবং সেখানে কিন্তু ওই সিরিজটার ভিতরে কিন্তু এই গরিলার সাথে ওনার এই এনকাউন্টারটা আছে। বিভিন্ন প্রাণীদের সাথে উনি ইন্টারেক্ট করেন, সমুদ্র, পাহাড়, বিভিন্ন রকম।
শেষ পর্বে উনি মানুষকে প্রেজেন্ট করেন, যে কনস্ট্যান্ট কমিউনিকেটর, যে সারাক্ষণ কথা বলে। এবং এই পর্বের জন্য তার কয়েক বছর আগে রেকর্ড করা একটা অংশ দেখান, যেখানে উনি একটা এক্সপিডিশনে গিয়েছিলেন কোনো একটা আইল্যান্ডে, খুব সম্ভবত নিউজিল্যান্ডে, যেখানে শেষ একটা মানুষ গোষ্ঠী ছিল যারা বাইরের সভ্যতার সাথে কোনো যোগাযোগ ছিল না, এবং তাদের সাথে ইংরেজিতে কথা বলা বা কোনো ভাষায় কথা বললে সেটা যোগাযোগ হয় না। কিন্তু উনি দেখিয়েছেন মানুষ এমন কমিউনিকেটর যে তাদের সাথে কোনো রকম সম্পর্ক না থাকলেও কোনো ভাষা ছাড়াও তাদের সাথে যোগাযোগ করা যায়। কারণ আমাদের এক্সপ্রেশনগুলো খুব কমন, ব্যথা পেলে আমরা আহ করি বা কানলে সার্টেন ভাবে কান্দি, সেটার জন্য কোনো ভাষা বা জাতি কোনো কিছুই লাগে না। এবং এই পুরা সিরিজটার ভিতর দিয়ে পৃথিবীতে কিভাবে জীবনের উদ্ভব হলো এবং বিকাশ ঘটলো, কিভাবে আফ্রিকা থেকে মানুষ আস্তে আস্তে বিশ্বের চারদিকে ছড়িয়ে গেল, এগুলো উনি প্রেজেন্টেশন করেছেন। এবং আপনি এভলিউশনে বিশ্বাস করতে পারেন অথবা না করতে পারেন, অন্তত তার প্রেজেন্টেশনটা শুনে দেখতে পারেন। আবার উনি যেমন অনেক অদ্ভুত প্রাণীর সাথে সময় কাটিয়েছেন, তেমন অদ্ভুত মানুষের সাথেও সময় কাটান। কারণ উনি 60-এর দশকে তার বিভিন্ন ধরনের কাজ, সে তো বরাবরই বিভিন্ন জায়গায় কাজ করছে, 60-এর দশকে একটা তার কাজ ছিল অস্ট্রেলিয়াতে একটা বিজন গ্রামে যাওয়া। সেই গ্রামের মধ্যে অদ্ভুত 4-5টা মানুষ থাকে, একজন ছিল কোনো কথা বলে না, একজন ছিল যে কোনো কিছুর ভিতরে আশা দেখতে পারে, খুবই নিরাশ, আরেকজন ছিল কঠিন কঠিন ইংরেজিতে কথা বলে, এত কঠিন ইংরেজিতে কথা বলে যে অ্যাটেনবরো নিজেই বোঝে না। আরেকটা মজার গল্প আছে, সেটা হচ্ছে অ্যাটেনবরো একটা প্যাসিফিকে একটা আইল্যান্ডে গিয়েছিল, যেই আইল্যান্ডের আদিবাসীরা সভ্যতার সাথে যুক্ত না, তবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ওই আইল্যান্ডে একটা ক্যাম্প করেছিল আমেরিকান সোলজাররা। তো যখন ওই ক্যাম্প করে, সেই ক্যাম্পের মধ্যে থেকে যে সোলজাররা থাকতো সেখান থেকে রেডিও ওয়্যারলেসে তারা কথা বলতো। তারপরে দেখতো ওই আদিবাসীরা যে একটা যান্ত্রিক পাখি আসছে এবং সেই পাখি কার্গো ফেলছে, খাবার ভরা বস্তা নিচে এসে পড়ছে। তো ওই আমেরিকান সোলজাররা যখন চলে যায় ওখান থেকে, ওই ক্যাম্পটা রয়ে যায়, ওই ওয়্যারলেস সেট রয়ে যায়। সেই আদিবাসীরা তখন থেকে ওই ওয়্যারলেস সেটটাকে দেবতা হিসেবে পূজা করত, এবং সেইটা ছবি সহ সেই বইয়ের মধ্যে সে অ্যাটেনবরো সেটা লিখেছিল। এই অদ্ভুত গল্প অ্যাটেনবরো ছাড়া আর কারো কাছ থেকে পাওয়া যায় না। আর অ্যাটেনবরোর এই অদ্ভুত কাজগুলো আপনার যেমন ধরেন এই ধরনের নেচার ডকুমেন্টারি বানায় কারা, ন্যাশনাল জিওগ্রাফিক অথবা আপনার ডিসকভারি চ্যানেল, কিন্তু এগুলো শুরু করেছিল কিন্তু অ্যাটেনবরো। এবং এইগুলো যখন করার মাধ্যমে বিভিন্ন টেকনোলজিরও অনেক উদ্ভব হয়, যেটা আগে কখনো চিন্তা করেন, যেমন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কিংবা একটা মাইক্রো অর্গানিজমকে দেখানো অন দ্য স্পট, যেটা মাইক্রোস্কোপ না কিন্তু ক্যামেরার অনেক জুম কাজ। সো এরকম অনেক টেকনোলজিরও কিন্তু এভলিউশন হয়েছে ডেভিড অ্যাটেনবরোর এই প্রোগ্রামগুলোর মাধ্যমে। এবং আপনি যদি অ্যাটেনবরোর কিছু প্রোগ্রাম দেখেন এবং চিন্তা করেন যে 100 বছর বয়স, উনি কিন্তু এখনো একটা নতুন ডকুমেন্টারির উপরে কাজ করছেন। 1 বছর আগে আরেকটা ডকুমেন্টারি উনি ছাড়েন, ওটার নাম ওশেনস। এটাই আমার লাস্ট দেখা ডেভিড অ্যাটেনবরোর ডকুমেন্টারি, যেখানে উনি আমাদের চোখ কত নতুন ভাবে খুলে দেয়। দেখেন, একটা সমুদ্র বাইরের থেকে কিন্তু আমরা দেখছি যেমন সমুদ্র ছিল সেটাই দেখছি। উনি দেখিয়েছেন যে রিসেন্ট ডিকেডসে বিভিন্ন বড় বড় কনগ্লোমারেটস এবং বড় বড় কোম্পানিগুলো তারা সমুদ্রের নিচটা বিচরণ করছেন, যেই নিচে একটা ফুড চেইন তৈরি হয়, যেটা আগে মানুষ কখনো টাচ করতো না। নিচের যে শ্যাওলা, নিচের যে প্রাণীজ জিনিস আছে, সেখান থেকে একবারে তুলে কেচে মাছ ধরছেন, এবং তার ফলে যে ড্যামেজটা হচ্ছে, ধরেন একটা স্টেডিয়ামের মতো জায়গা একদিনের মধ্যে নাই হয়ে গেল, এবং সেখানে কিন্তু আর প্রাণী 20-30 বছরে আর হবে না। অ্যাটেনবরোর প্রেজেন্টেশন এটাই ছিল যে কমার্শিয়াল কারণে মানুষ কিভাবে ওভার এক্সপ্লয়েট করে ফেলে, যেটা আমরা বাইরে থেকে বুঝতেও পারছি না। এবং এই প্রোগ্রামের মাধ্যমে উনি ইইউ নেশনগুলোর কাছে অ্যাপিল করেছেন যেন এই বটম ট্রলিং বন্ধ হয়। শত শত ডকুমেন্টারির মাধ্যমে যেই মেসেজটা বারবার ডেভিড অ্যাটেনবরো নিয়ে গেছে, যে পৃথিবীর সবকিছুর ভিতরে একটা অদৃশ্য যোগাযোগ আছে, আমরা সেই যোগাযোগের একটা অংশ। আমরা যদি ঠিক মতো ভ্যালু করতে পারি অন্য প্রাণী এবং প্রকৃতিকে, তাহলে আমরা আমাদের ফিউচারকে সিকিউর করতে পারবো। কিন্তু তার বদলে যেটা করছি, ওভার এক্সপ্লয়টেশন এবং অচিন্তনীয়ভাবে পৃথিবীর বিভিন্ন রিসোর্সকে আমরা ব্যবহার করছি, এবং যেটার মাধ্যমে আমরা পৃথিবীর দুর্যোগ ডেকে আনছি। সমুদ্রে করছি, সেটা ল্যান্ডে করছি, সব জায়গায় করছি। আপনি যে কোনো ধর্মের হতে পারেন, বর্ণের হতে পারেন, যে কোনো জাতির মানুষ হতে পারেন, কিন্তু ডেভিড অ্যাটেনবরোর কাজ নিয়ে আপনার কোনো দ্বিধা হবে না। আপনি যেটাই বিশ্বাস করেন, অ্যাটেনবরোর কাজ যদি দেখেন, দেখলে অবশ্যই আপনার আরেকটা মনের দরজা খুলে যাবে।